দেখো আজকে আমরা ক্লাস 11 এর সাম বেসিক কনসেপ্ট এই চ্যাপ্টারের দ্রবণের মধ্যে যে বিক্রিয়া সংঘটিত হয় তাদের গণনা সম্পর্কে আলোচনা করব। তাহলে দ্রবণ এর মধ্যে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়াগুলো বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়াই দ্রবণ মাধ্যমেই সংঘটিত হয়। তো এই দ্রবণ মাধ্যমে যখন সংঘটিত হয় তখন দ্রবণ সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, তারপর আমাদের রাসায়নিক গণনা করতে হবে। তো আজকের যে টপিকটা আলোচনা হবে সেই টপিকটা ক্লাস 11 এর সাম বেসিক কনসেপ্টের সাথে ক্লাস 12 এর দ্রবণ এবং কোলিগেটিভ প্রপার্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই টার্মগুলো ক্লাস 12 এর ওই চ্যাপ্টারেও কাজে লাগবে। তাই তোমরা খুব ভালো করে এই চ্যাপ্টারটা, এই পার্টটা ভালো করে লক্ষ্য করো। তো দ্রবণে সংঘটিত বিক্রিয়া সমূহ রাসায়নিক গণনা করতে গেলে আমাদেরকে জানতে হবে যে দ্রবণ কি। আমরা সবাই ক্লাস 9 এ পড়েছি দ্রবণ কি। দ্রবণের মধ্যে দ্রাব্য থাকে এবং দ্রাবক থাকে। ধরো একটা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি জল প্লাস চিনি দিয়ে একটা দ্রবণ তৈরি হলো। এই দ্রবণের দ্রাবক হচ্ছে জল এবং চিনি হচ্ছে দ্রাবক। তো এই দ্রবণে আমার দুটো কম্পোনেন্ট আছে, যেহেতু দুটো কম্পোনেন্ট আছে তাই একে আমরা বলবো বাইনারি সলিউশন বা বাইনারি দ্রবণ। এই বাইনারি সলিউশনের আমরা গাঢ়ত্ব সম্পর্কে জানব। দ্রবণের গাঢ়ত্ব। দ্রবণের গাঢ়ত্বটা কি? গাঢ়ত্ব হচ্ছে দ্রবণের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কত পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে সেটাকে আমরা গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করে থাকি। দ্রবণের এই গাঢ়ত্বই হলো দ্রবণের মাত্রা। কোনো দ্রবণে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি বেশি পরিমাণ দ্রাব মিশানো হয় তাহলে আমরা বলবো ওই দ্রবণের গাঢ়ত্ব বেশি। তো দ্রবণের গাঢ়ত্ব বেশি মানে দ্রবণের মাত্রাও বেশি। এই দ্রবণের গাঢ়ত্ব ও মাত্রাকে প্রকাশ করার জন্য আমাদের বিভিন্ন টার্ম সম্পর্কে অবগত হতে হবে। সেই টার্মগুলো কি কি? দ্রবণের গাঢ়ত্ব ও মাত্রাকে প্রকাশ করার জন্য আমাদের বিভিন্ন রকম রাশি আছে। সেই রাশিগুলোর নাম আমি লিখছি। 1 নম্বর হচ্ছে শতকরা মাত্রা। 2 নম্বর হচ্ছে মোল ভগ্নাংশ। 3 মোলারিটি। 4 যাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে সূচিত করি। 4 নম্বর নরমালিটি, যাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে সূচিত করি। 5 নম্বর মোলালিটি, মোলালিটি যাকে আমরা স্মল এম দিয়ে সূচিত করি। 6 নম্বর ফর্মালিটি, 7 নম্বর ppm পার্টস পার মিলিয়ন এককে প্রকাশ করা হয়। 8 নম্বর গ্রাম প্রতি লিটার এককে মাত্রা। এতগুলো একক আছে আমাদের গাঢ়ত্ব বা মাত্রা প্রকাশের, এতগুলো রাশি আছে। এই টার্মগুলো সম্পর্কে তোমাদের অবগত হতে হবে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে শতকরা মাত্রা কি। তো শতকরা থেকে আমরা বুঝতে পারছি, নাম থেকেই বুঝতে পারছি শতকরা কি। 100 এর মধ্যে কত ভাগ। তাহলে শতকরা মাত্রা বলতে বোঝায় একটা দ্রবণের 100 ভাগের মধ্যে কত ভাগ দ্রাব আছে, সেই পরিমাণ দ্রাবকে উক্ত দ্রবণের শতকরা মাত্রা বলা হয়। যেমন ধরো আমি যদি বলি 100 ভাগ আমি দ্রবণ নিলাম, 100 ভাগ দ্রবণে 25 ভাগ দ্রাব আছে, তাহলে শতকরা মাত্রা আমরা কত বলবো? 25%। তো একে আমরা গাণিতিক ভাবে প্রকাশ করতে পারি। শতকরা মাত্রা সমান সমান দ্রাবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ ইন্টু 100।
100 ভাগ দ্রবণের মধ্যে কত ভাগ দ্রাব্য আছে। এই শতকরা মাত্রাকে আমরা তিন রকম ভাবে রিপ্রেজেন্ট করি। একটা হচ্ছে ওজন ওজন শতকরা মাত্রা, একটা হচ্ছে ওজন আয়তন শতকরা মাত্রা, একটা হচ্ছে আমার আয়তন আয়তন শতকরা মাত্রা। ঠিক আছে, তো ওজন ওজন শতকরা মাত্রা যদি আমি বলি, তাহলে ওজন ওজন শতকরা মাত্রা মানে আমার দ্রাবটাও ওজনে আছে, দ্রবণটাও ওজনে আছে। তার মানে আমরা এখানে লিখতে পারবো ওজন ওজন শতকরা মাত্রা মানে দ্রাবের ওজন গ্রাম এককে বাই দ্রবণের ওজন গ্রাম এককে ইন্টু 100। অর্থাৎ আমরা শতকরা মাত্রা ওজন ওজন যদি বলি তাহলে বলবো 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে। ক্লিয়ার হয়েছে? এবারে আসি ওজন আয়তন শতকরা মাত্রা। ওজন আয়তন শতকরা মাত্রা কি? তাহলে আয়তনটা আছে নিচে দেখো, তাহলে আমরা বলবো দ্রবণের আয়তন, উপরে কি আছে দ্রাবের ওজন কি এককে গ্রাম ইন্টু 100। তাহলে ওজন আয়তন শতকরা মাত্রা মানে হচ্ছে দ্রাবের ওজন গ্রাম এককে বাই দ্রবণের ওজন দ্রবণের আয়তন ml এককে ইন্টু 100। এবারে আসো আয়তন আয়তন শতকরা মাত্রা। হ্যাঁ, যদি আমরা এভাবে বলি ওজন আয়তন কি, তার মানে 100 ml দ্রবণে এত গ্রাম দ্রব্য আছে। যদি আমি আয়তন আয়তন লিখি তাহলে হবে দ্রাবের আয়তন মানে দ্রাবটাও তরল পদার্থের মতো কাজ করে, তরল পদার্থ, আর দ্রবণটা তো আছেই তরলের মতো, দ্রবণের আয়তন ml এককে ইন্টু 100। এইভাবে আমরা শতকরা মাত্রাকে তিনটা ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ওজন ওজন, একটা হচ্ছে ওজন আয়তন, একটা হচ্ছে আয়তন আয়তন। এবারে আমরা দেখব মোল ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করা যায়। মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন ভালো করে দেখো। আমরা ধরে না এরকম একটা পাত্র নিলাম, তাতে আমরা দ্রবণ তৈরি করেছি, এতে আমার দ্রাব্য আছে আর দ্রাবক আছে। তাহলে দ্রাবের কিছু পদার্থ আছে, দ্রাবক কিছুটা পরিমাণ আছে, দ্রাবকও কিছুটা পরিমাণ আছে। তো এই পরিমাণকে আমরা যদি মোল এককে প্রকাশ করি, ধরে নাও দ্রাব্য আছে n2 মোল, দ্রাবক আছে n1 মোল, তাহলে টোটাল কত মোল আছে দ্রবণটার ভিতরে? টোটাল মোল সংখ্যা হচ্ছে n1 প্লাস n2, এটা হচ্ছে টোটাল দ্রবণের আয়তন। এর মধ্যে দ্রাবক কত? x2, দ্রাবক আছে কত? x1। তাহলে ভগ্নাংশ যদি আমি প্রকাশ করি, ভগ্নাংশে মোল ভগ্নাংশ যদি আমি প্রকাশ করি, তাহলে কত মোল ভগ্নাংশ দ্রাবক আছে দ্রবণের ভিতরে, কত মোল ভগ্নাংশ দ্রাবক আছে দ্রবণের ভিতরে, সেটা যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশ যাকে আমরা x2 দিয়ে সূচিত করি, x2 সমান দ্রাবের পরিমাণ, দ্রাবের মোল সংখ্যা n2 বাই দ্রবণের মোট পরিমাণ n1 প্লাস n2। বোঝা গেছে ব্যাপার? এবারে দেখো দ্রবণে যে দ্রাবক আছে, দ্রবণের দ্রাবকের মোল ভগ্নাংশ তোমরা সবাই বের করতে পারবে। একে আমরা x1 দিয়ে সূচিত করি, তাহলে x1 সমান তাহলে দ্রাবকের পরিমাণ n1 বাই n1 প্লাস n2। তাহলে দ্রবণে যে দ্রাবক এবং দ্রাবক আছে তাদের মোট মোল সংখ্যা n1 প্লাস n2, তাদের মোট মোল ভগ্নাংশ কত হবে? তাহলে ভগ্নাংশ সর্বদা 1 হবে, সেটা আমরা দেখে নিতে পারবো এখান থেকে। মোট মোল ভগ্নাংশ কত আছে? মোট মোল ভগ্নাংশ সমান x1 প্লাস x2 ইকুয়াল টু n1 বাই n1 প্লাস n2 প্লাস n2 বাই n1 প্লাস n2, that is equal to n1 plus n2 divide by n1 plus n2 equal to 1। তার মানে কোন দ্রবণে যদি একটা দ্রাবক বা দ্রাবকের কোন একটা মোল ভগ্নাংশ জানা থাকে, তাহলে অপর সাবস্টেন্সটা আমরা কি বের করতে পারবো? মোল ভগ্নাংশ বের করতে পারবো। অর্থাৎ x1 equal to 1 minus x2। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রাকে আমরা যদি মোল ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তাহলে একটা জিনিস দেখো, এখানে মোল ভগ্নাংশ সমান n2 বাই n1 প্লাস n2, মানে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবক প্লাস দ্রাবকের মোল সংখ্যা। এখানে এই মোল সংখ্যা উষ্ণতার পরিবর্তনে অপরিবর্তিত থাকবে, কারণ পদার্থের পরিমাণ উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয় না। তাই
মোল ভগ্নাংশ একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি। খুব গুরুত্বপূর্ণ টার্ম, মোল ভগ্নাংশ, যেটা উষ্ণতার উপর ডিপেন্ড করে না। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি যাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে সূচিত করি। তো এই মোলারিটি আমাদের ভলিউমেট্রিক অ্যানালাইসিসের কাজে খুব কাজে লাগে মোলারিটি ইউনিটটা। তো এই মোলারিটি যখন আমরা দেখব মোলারিটি টার্মটা কি, মোলারিটি হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রাকে প্রকাশ করার একটা টার্ম বা রাশি। তো এই মোলারিটি কি অ্যাকচুয়ালি? মোলারিটি হলো যে 1000 ml, বা এটাকে আমরা বলতে পারি কি 1000 সেন্টিমিটার কিউব বা 1 লিটার বা 1 ডেসিমিটার কিউব, যে কোনো একটা বলতে পারি আমরা। 1000 ml দ্রবণে মানে 1000 সিসি মানে 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। তো 1000 ml দ্রবণে, দ্রবণটা হচ্ছে আমার 1000 ml, যত মোল দ্রবীভূত আছে যত মোল দ্রবীভূত আছে সেই মোল সংখ্যাকে উক্ত দ্রবণের মোলারিটি বলা হয়। দেখো, যদি আমার 1000 ml দ্রবণে 1 মোল দ্রাব থাকে, যদি আমি কথাই বলি আমার 1 মোল দ্রাব আছে, 1000 ml দ্রবণে 1 মোল দ্রাব আছে, তাহলে তার ঘনত্বকে আমরা বলবো 1 মোলার। কি বলবো? 1 মোলার। যদি আমার 2 মোল দ্রবীভূত থাকে, 1000 ml দ্রবণে 2 মোল থাকে, তাহলে তাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব 2m, যাকে আমরা বলছি বাইমোলার। কি বলছি? বাইমোলার। যদি আমার 1/10 মোল, 1/10 মোল দ্রবীভূত থাকে, তাহলে আমরা একে রিপ্রেজেন্ট করব এরকম ভাবে n/10। তাহলে একে আমরা বলবো ডেসিমোলার। যদি আমার 1/100 মোল দ্রবীভূত থাকে 1000 ml দ্রবণে, তাহলে তাকে আমরা রিপ্রেজেন্ট করব n/100 দিয়ে, তাকে লিখবো আমরা সেন্টিমোলার। যদি আমার 1/100 মোল দ্রবীভূত থাকে, তাহলে আমরা তাকে লিখবো 1/মিলিমোলার। ব্যাপার বোঝা গেছে? তাহলে মোলার, বাইমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার। 1000 ml দ্রবণে যত পরিমাণ দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে তার মোলারিটি। এবারে আসা যাক যে এই মোলারিটি কিরকম ভাবে আমরা 1 মোলার দ্রবণ আমরা কিভাবে তৈরি করব। দেখো, থিওরিটিক্যালি তো আমরা জানলাম যদি 1000 ml দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে আমরা বলবো 1 মোলার দ্রবণ। দেখো, ল্যাবরেটরিতে আমরা কিভাবে বানাবো 1 লিটার দ্রবণ। ধরো একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক আছে, এরকম ধরে নাও এইখান পর্যন্ত লেভেলিং করা আছে, এইখান থেকে এইখান পর্যন্ত লেভেলিং করা আছে 1 লিটার। ধরো আমি 1 মোলার অক্সালিক অ্যাসিড, একে অক্সালিক অ্যাসিড বলে, COOH, অক্সালিক অ্যাসিড বানাতে চাই, 1 মোলার অক্সালিক অ্যাসিড সলিউশন বানাতে চাই, কমা দিয়ে H2O থাকবে। তো এবারে 1 মোলার মানে আমাকে তাহলে অক্সালিক অ্যাসিড কত মোল নিতে হবে? 1 মোল। তো এই 1 মোল অক্সালিক অ্যাসিড নিলাম, কিভাবে নিব? 1 মোল অক্সালিক অ্যাসিড মানে কত গ্রাম আমরা আগে বের করানো শিখেছি মোলে, মোল কনসেপ্টে আমরা দেখেছি 1 মোল সমান কত। তাও আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, মোল সংখ্যা সমান আমরা কি জানি? পদার্থের পরিমাণ বাই আণবিক ওজন। ঠিক আছে? তাহলে আমি যখন 1 মোল আনতে বের করব
তাহলে এর আণবিক ওজন কত? এর আণবিক ওজন আমি ধরে নিলাম x গ্রাম অক্সালিক অ্যাসিড ধরে নিলাম, তাহলে W সমান কত হবে? x। তাহলে কত পরিমাণ পদার্থ আমাকে 1 মোলের জন্য ওজন করতে হবে? x গ্রাম। তাহলে আমি ওয়িং বক্স দিয়ে আমরা বাটখারা দিয়ে কি করব? x গ্রাম অক্সালিক অ্যাসিড মেপে নিব। দিলেই আমার 1 মোল অক্সালিক অ্যাসিড নেওয়া হলো। এবারে 1 মোল অক্সালিক অ্যাসিড নিয়ে এখানে 1 মোল অক্সালিক অ্যাসিড আমি দিয়ে দিব, দিয়ে দেওয়া হলো। দিয়ে তারপর 1 লিটার তারপরে জল দেওয়া হলো, কি গুলা হলো। গুলানোর পরে যখন এটা মিশে যাবে তখন জল ঢালা হলো। কি ঢালা হলো? জল। এবং জলের আয়তন আস্তে 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 এইখান পর্যন্ত যখন পৌঁছাবে তখন সেই দ্রবণটা গাঢ়ত্ব হবে 1 মোলার। ব্যাপার ক্লিয়ার হয়েছে? যদি আমি কোনো লিকুইড নিতাম, এটা সলিড নিয়েছি বলে তাই এরকম বুঝতে অসুবিধা হচ্ছে। যদি আমি কোনো লিকুইড সাবস্টেন্স নিতাম, ধরো আমি কথাই বললাম কোনো HCl না, 1 মোলার HCl আমি বানাতে চাই, তাহলে 1 মোলার HCl মানে 1 লিটার HCl সলিউশন হবে, তার মধ্যে 1 মোল কি থাকবে? HCl। তাহলে 1 মোল HCl মানে কত? 1 প্লাস 35.5 মানে 36.5 গ্রাম। তাহলে এত গ্রাম HCl, পিওর HCl আমাকে কি করতে হবে? মেপে নিতে হবে। HCl মাপার পর HCl থেকে ঢালা হলো, তার ভলিউম এইখান পর্যন্ত হলো। এবারে টোটাল ভলিউমটা কত হবে? এইখান পর্যন্ত হবে। অর্থাৎ দ্রাব্য এবং দ্রাবক মিলে টোটাল আয়তন, দ্রবণের আয়তন হবে 1000 ml বা 1000 cc বা ডেসিমিটার কিউব বা 1 লিটার। এই রকমের দ্রবণ, এইভাবে আমরা কি করতে পারি? মোলার সলিউশন বা মোলার দ্রবণ বানাতে পারি, 1 মোলার দ্রবণ বানাতে পারি। এবারে তোমাকে বলা হলো এরকম যে তুমি 250 ml M/10 H2SO4 দ্রবণ প্রস্তুত করো। তাহলে তুমি যখন এটা প্রস্তুত করতে যাবে 250 ml M/10 H2SO4 প্রস্তুত করতে হবে, তাহলে তোমার মোলারিটি ডেফিনেশন তুমি জানো যে 1000 ml দ্রবণে যত মোল দ্রাব্য থাকে, তাহলে যদি আমার 1 মোল দ্রাব্য থাকে তাহলে তার মোলার ঘনত্ব কত হবে? 1 মোলার। তাহলে 1000 ml দ্রবণে 1 মোল H2SO4 ইকুইভ্যালেন্ট টু কত গ্রাম? ইকুইভ্যালেন্ট টু 1 মোলার মানে 1 মোল H2SO4 নিতে হবে। H2SO4 এর আণবিক ওজন হচ্ছে 98, তাহলে 98 গ্রাম আমাকে H2SO4 কি করতে হবে? নিতে হবে, দিয়ে 1000 ml দ্রবণ বানালে তোমার 1 মোলার H2SO4 সলিউশন বানাবে। বোঝা গেছে ব্যাপারটা? আমি আবার রিপিট করে দিচ্ছি, দেখো আমি 250 ml M/10 H2SO4 প্রস্তুত করব। আমরা ডেফিনেশন জানি 1000 ml দ্রবণে যদি 1 মোল H2SO4 থাকে তাহলে আমরা বলবো সেই দ্রবণের গাঢ়ত্ব 1 মোলার। তাহলে 1 মোল H2SO4 মানে কত গ্রাম? 98 গ্রাম। তাহলে 1000 ml দ্রবণে 1 মোলার H2SO4 ইকুইভ্যালেন্ট টু 98 গ্রাম। তাহলে 250 ml দ্রবণে 1 মোলার H2SO4 ইকুইভ্যালেন্ট টু কত হবে? 98/1000 ইনটু 250, ঠিক কি না? আচ্ছা, ধাপে ধাপেই করা যাক। ধরো 1 ml H2SO4 কি 1000 ml এই দ্রবণে 1 মোলার H2SO4 সমান 98 গ্রাম। তাহলে একই হচ্ছে 98/1000। তাহলে 1 ml দ্রবণে কত বানাতে চাই আমি? M/10। H2SO4 বানাতে গেলে আমাকে আরো কম দিতে হবে, আমি ডেসিমোলার বানাতে চাই, তাহলে 1/10। আমি কত বানাতে চাই? 250 ml H2SO4 M/10 প্রস্তুত করতে গেলে 98/1000 ইনটু 1/10 ইনটু 250। এখানে এটা ক্যালকুলেশন করলে যত গ্রাম হবে তত গ্রাম H2SO4 আমি নেব, দিয়ে 250 ml একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক নেওয়া হবে, এরকম 250 ml ভলিউমেট্রিক ফ্লাস্ক। তো ভলিউমেট্রিক ফ্লাস্ক নিয়ে এখান পর্যন্ত ধরো 250 ml দাগ কাটা আছে। প্রথমে H2SO4 টা তত গ্রাম ওজন করে এখানে দেব, তারপর H2O দেব, H2O দিয়ে লেভেল পর্যন্ত নিয়ে গেলে সেটাই হবে আমার 250 ml M/10 H2SO4 সলিউশন। দেখো আমার এরকম একটা পাত্রে আমি
V1 ml এ সাবস্টেন্স নিয়েছি যার মোলার গাঢ়ত্ব M1, এটা হচ্ছে তার মোলার গাঢ়ত্ব। এরকম একটা পাত্রে V2 ml এ সাবস্টেন্সই নিয়েছি যার মোলার গাঢ়ত্ব M2। এই দুটো পাত্রের দ্রবণকে আমি নতুন একটা পাত্রে যোগ করে দিচ্ছি। তাহলে নতুন যে দ্রবণ তৈরি হলো সেই দ্রবণের মোলার গাঢ়ত্ব কত, কিভাবে আমরা বের করব? দেখো, এর মধ্যে V1 ml সাবস্টেন্স আছে, এর মধ্যে M1 মোল আছে। প্রতি লিটারে কত আছে? মোলার গাঢ়ত্ব কত? M1। তার মানে 1000 ml এ কত আছে, বা 1 লিটারে কত আছে যদি আমি বলি, 1 লিটারে আছে V1 ml, ঠিক তো? সরি, 1 লিটারে আছে M1 মোল। তাহলে এটা যদি আমি V1 লিটার ধরি, লিটার ধরে কাজের সুবিধার্থে আমি ধরে নিলাম, তাহলে V1 লিটারে থাকবে কত? M1 V1, ঠিক কি না? তাহলে V2 ml, V2 লিটার আছে, আমি ধরলাম M2। মোলার গাঢ়ত্ব কত? M2। মোলার গাঢ়ত্ব M2, তার মানে 1 লিটারে আছে M2 মোল, তাহলে V2 লিটারে কত থাকবে? M2 V2 মোল। ব্যাপার বোঝা গেছে? এরকম একটা পাত্রে V1 লিটার দ্রবণ আছে, তার মোলার গাঢ়ত্ব M1, মানে 1 লিটার দ্রবণে আছে 1 মোল M1 মোল, V1 লিটারে আছে M1 V1। 1 লিটারে আছে M2, V2 লিটারে থাকবে M2 V2। তাহলে মোট মোল কত হলো? M1 V1 প্লাস M2 V2। কত লিটারে হলো? দেখো, আয়তন হচ্ছে V1, আয়তন হচ্ছে V2, তাহলে টোটাল আয়তন কত হবে? V1 প্লাস V2। তাহলে V1 প্লাস V2 লিটার দ্রবণে আছে কত মোল? M1 V1 প্লাস M2 V2। তাহলে 1 লিটার দ্রবণে কত থাকবে? M1 V1 প্লাস M2 V2 ডিভাইড বাই V1 প্লাস V2। এটাই হলো নতুন দ্রবণের মোলার গাঢ়ত্ব। ব্যাপার বোঝা গেছে? এবারে এটাকে আমি ম্যাথমেটিক্যালি কি রকম ভাবে করতে পারি, ইকুয়েশন আকারে। দেখো, আমি ধরে নিলাম এই যে নতুন দ্রবণটা তার মোলার গাঢ়ত্ব M, তাহলে M ইনটু মোট আয়তন কত হয়েছে? V1 প্লাস V2 লিটার, তার মানে V1 প্লাস V2 ইকুয়াল টু এর আয়তন কত? প্রথমটার V1, মোলার গাঢ়ত্ব কত? M1, এর হচ্ছে V2 M2। তো এখান থেকে আমি M যদি ক্যালকুলেট করি তাহলে আমার হবে, M ক্যালকুলেট করলে হবে M সমান M1 V1 প্লাস M2 V2 ডিভাইড বাই V1 প্লাস V2। এটাই তো মোলার গাঢ়ত্ব। এভাবে করলেও তো তাই আসছে। এইভাবে আমরা দুটো দ্রবণকে যখন মিক্সচার করছি তখন নতুন মোলার গাঢ়ত্ব কত হবে ক্যালকুলেট করতে পারবো। এরপরে আসি নরমালিটি। নরমালিটি কি? যাকে আমরা ক্যাপিটাল N দিয়ে সূচিত করি। নরমালিটি হচ্ছে 1000 ml দ্রবণে, 1000 ml মানে 1 লিটার দ্রবণ, 1000 ml দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক থাকলে সেই দ্রবণের গাঢ়ত্ব হবে 1 নরমাল। তাহলে 1 নরমাল বলতে বোঝাচ্ছে 1000 ml দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক আছে। ব্যাপার বোঝা গেছে? 1 গ্রাম তুল্যাঙ্ক মানে, তাহলে তুল্যাঙ্ক সংখ্যা, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি? তার আগে বলে দিই, যদি 1 গ্রাম তুল্যাঙ্ক থাকে তাকে আমরা বলবো 1 নরমাল, যদি 2 গ্রাম থাকে ঠিক একই রকম ভাবে 2 নরমাল বা বাই নরমাল, যদি 1 এর 10 থাকে তাহলে আমরা বলবো n/10, যদি আমার থাকে মানে ডেসি নরমাল, যদি আমার 1/100 থাকে তাহলে আমরা লিখবো 1/100 n মানে সেন্টি নরমাল, 1/100 গ্রাম 1000 গ্রাম তুল্যাঙ্ক থাকলে আমরা লিখবো 1/1000 n মানে মিলি তুল্যাঙ্ক। ব্যাপার বোঝা গেছে? এবার এই যে আমরা লিখছি 1 নরমাল, 2 নরমাল,
ডেসি নরমাল, সেন্টি নরমাল বা মিলি নরমাল, সেটা ডিপেন্ড করছে কিসের উপর? দ্রবণে কত গ্রাম তুল্যাঙ্ক আছে। এবারে দেখো যে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা আমরা কিভাবে ডিটারমাইন করব। আমরা মোল সংখ্যা একটু আগে ক্যালকুলেট করেছি, মোল সংখ্যা সমান পদার্থের পরিমাণ বাই আণবিক ওজন। ঠিক একই রকম ভাবে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান আমরা লিখতে পারবো পদার্থের পরিমাণ বাই তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার কিরকম? ধরো তোমার কাছে 98 গ্রাম H2SO4 আছে, তার 98 গ্রাম H2SO4 আছে মানে কত গ্রাম তুল্যাঙ্ক H2SO4 আছে? তাহলে পদার্থের পরিমাণ কত? 98। তো H2SO4 এর তুল্যাঙ্ক ভার কত? 49 আমরা আগে হিসাব করেছি, তার মানে 2। তাহলে যদি আমার 1000 ml দ্রবণে 2 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 বা 98 গ্রাম H2SO4 দ্রবীভূত করি, তাহলে তার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হবে 2, তার মানে তার নরমালিটি হবে 2। ব্যাপার বোঝা গেছে? আচ্ছা, এবারে নরমালিটি আর মোলারিটির একটু ইকুয়েশন দেখি, নরমালিটি এবং মোলারিটির সম্পর্ক একটু দেখে নিই। দেখো এদিকে আমি মোলারিটি লিখলাম, এদিকে আমি নরমালিটি লিখলাম। তো প্রথমে আসি মোলারিটিতে। আমরা জানি 1000 ml দ্রবণে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে মোলারিটি। তো ধরে নাও যে 1000 ml দ্রবণে, ধরে নিচ্ছি প্রথমে 1000 ml দ্রবণে W গ্রাম দ্রাবক আছে। উক্ত দ্রবের আণবিক ওজন হচ্ছে m। তাহলে 1000 ml দ্রবণে দ্রাব আছে কত মোল? মোল সংখ্যা সমান আমরা জানি পদার্থের পরিমাণ বাই আণবিক ওজন, তাহলে দ্রাব হচ্ছে W বাই m মোল। ঠিক আছে? তাহলে সরি, আমি একটু ইকুয়েশনটা আনার জন্য এখানে ভি লিটার করে দিলাম। ভি লিটার দ্রবণে আমি ধরে নিলাম ভি লিটার দ্রবণে W গ্রাম দ্রাব আছে, আণবিক ওজন হচ্ছে দ্রাবের m। তাহলে ভি লিটার দ্রবণে দ্রাব আছে এত মোল, তাহলে 1 লিটার দ্রবণে দ্রাব আছে W বাই m ইনটু ভি। তাহলে এখানে যদি দেখি ভি লিটার দ্রবণে W গ্রাম দ্রাব আছে, তুল্যাঙ্ক ভার আমি ধরে নিলাম E, পদার্থের তুল্যাঙ্ক ভার আমি ধরে নিলাম। ঠিক একই রকম ভাবে আমি লিখতে পারি ভি লিটার দ্রবণে দ্রাব আছে W বাই E গ্রাম তুল্যাঙ্ক। তাহলে 1 লিটার দ্রবণে থাকবে কত? W বাই E ইনটু ভি। একটু ভালো করে দেখো, লক্ষ্য করো, এখানে দাঁড়ালো আমার 1 লিটার দ্রবণে আছে W বাই m ইনটু ভি এত মোল, তার মানে এর মোলারিটি হচ্ছে W বাই m ইনটু ভি। তাহলে মোলারিটির ইকুয়েশন দাঁড়ালো মোলারিটি সমান W বাই m ইনটু ভি। তাহলে এটাকে আমি লিখতে পারি W বাই m ডিভাইড বাই ভি। এমটাকে উপরে তুলে নিলাম। W বাই m মানে কি? মোল। V মানে কি এককে? লিটার। তাহলে ইউনিট দাঁড়ালো কি? মোল পার লিটার। ক্লিয়ার? এখানে নরমালিটি সমান যদি আমরা দেখি W বাই E ইনটু ভি, তার মানে W বাই E ডিভাইড বাই ভি, তার মানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ডিভাইড বাই লিটার। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা পার লিটার বা গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা হচ্ছে নরমালিটির ইউনিট। এবারে নরমালিটি এবং মোলারিটির রিলেশন কি আছে যদি আমরা দেখি, তাহলে দেখো ভালো করে, মোলারিটি বাই নরমালিটি সমান, মোলারিটিটা লিখলাম W বাই m ইনটু ভি ডিভাইড বাই নরমালিটি কত? W বাই E ইনটু ভি। তার মানে এটাকে আমরা লিখতে পারি W বাই m ইনটু ভি ইনটু E ইনটু ভি বাই
ডব্লিউ 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 ক্যান্সেল আউট হয়ে গেল, ভি ভি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে দাঁড়ালো কি ই বাই এম। বোঝা গেছে? তাহলে নর্মালিটি বাই মোলারিটি বাই নর্মালিটি মোলারিটি বাই সমান ই বাই এম। ই বাই এম মানে কি? ই মানে হচ্ছে তুল্যাঙ্ক ভার, এম মানে হচ্ছে আণবিক ওজন। তাহলে এখানে আমরা বলতে পারি মোলারিটি ইন্টু এম সমান নর্মালিটি ইন্টু ই। কোন পদার্থের ক্ষেত্রে যখন ই ইকুয়াল টু এম হবে, অর্থাৎ আণবিক ওজন এবং তুল্যাঙ্ক ভার যখন একই হয়ে যাবে, তখন মোলারিটি নর্মালিটির সঙ্গে সমান হবে। তার মানে যদি আমি HCl এর কথা বলি, HCl এর যেহেতু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 1, তাই আমরা বলতে পারবো এর তুল্যাঙ্ক ভার এবং আণবিক ওজন সমান, তাই মোলারিটি এবং নর্মালিটি সমান। আমরা যদি প্রিভিয়াস ভিডিওতে দেখি তাহলে মোলারিটি তুল্যাঙ্ক ভার এবং আণবিক ওজন কি রিলেশন আছে আমরা সেখানে দেখতে পারবো। তো এই গেল নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক। এবারে নর্মালিটি যখন আমরা দেখছি, ধরো এ একটা সাবস্টেন্স, বি একটা সাবস্টেন্স, এ হচ্ছে ক্ষার, আমি ধরে নিলাম বি হচ্ছে ক্ষার, এ হচ্ছে একটা অ্যাসিড। এই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে ধরো আমি লবণ উৎপন্ন হলো। তো এই যে অ্যাসিডটা আমি ধরলাম দ্রবণের গাঢ়ত্ব N1, নর্মালিটিতে N1, এর আয়তন হচ্ছে V1। তার মানে N1 V1, N1 গাঢ়ত্বের V1 আয়তনের A, N2 গাঢ়ত্বের V2 আয়তনের B এর সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে লবণ তৈরি করলো, লবণ এবং জল তৈরি করলো। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। A এবং B লবণ, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি করলো। তো দেখতে পাচ্ছি আমরা A মানে অ্যাসিডের N1 গাঢ়ত্বের অ্যাসিডের V1 পরিমাণ N2 গাঢ়ত্বের ক্ষারের V2 পরিমাণের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে প্রশমিত হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি N1 V1 সমান N2 V2, N1 V1 সমান N2 V2। এখান থেকে কোনো অজ্ঞাত রাশি যদি থাকে সেখান থেকে আমরা অজ্ঞাত রাশিটার মান নির্ণয় করতে পারবো। এরপরে আসি দ্রবণের গাঢ়ত্ব সম্পর্কিত আরেকটা টার্ম, সেটা হলো ppm। ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন বলতে প্রতি 10 লক্ষ ভাগ, 10⁶ ভাগে বা 10 লক্ষ ভাগে কথা বলা হচ্ছে। তো এই পার্টস পার মিলিয়ন সাধারণত বায়ুতে কতটা পরিমাণ দূষিত গ্যাস আছে বা জলের ক্ষরতা নির্ণয়ের ক্ষেত্রে, ক্ষরতা পরিমাপের ক্ষেত্রে আমরা এই ppm একক ব্যবহার করে থাকি। ppm সমান হয় দ্রাবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ ইনটু 10⁶। অর্থাৎ প্রতি 10 লক্ষ ভাগ দ্রবণে কত ভাগ পরিমাণ দ্রাব্য পদার্থ আছে সেটাকেই আমরা ppm এককে প্রকাশ করছি। এরপরে দেখো নতুন আরেকটা কনসেন্ট্রেশন টার্ম, সেটা হচ্ছে মোলালিটি। মোলালিটি যাকে আমরা স্মল m দিয়ে সূচিত করি। মোলালিটি কি? দেখো মোলালিটি হচ্ছে গাঢ়ত্ব সম্পর্কিত আরেকটি টার্ম, আরেকটা রাশি। মোলালিটির ডেফিনেশন হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ এটা ক্লাস 12 এর জন্য, তবু এখান থেকে তোমরা দেখে নাও। মোলালিটি হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে, এতক্ষণ আমরা যা পড়েছিলাম সব দ্রবণের ক্ষেত্রে পড়েছিলাম, কিন্তু যখন মোলালিটি পড়ছি তখন পড়ছি 1000 গ্রাম দ্রাবকে। 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকবে সেই মোল সংখ্যাকে মোলালিটি বলা হয়, যাকে আমরা স্মল m দিয়ে সূচিত করি। তো এই মোলালিটির
যখন আমরা সলিউশন বানাবো, যখন আমি 1 মোলার সলিউশন বানাবো, ভালো করে লক্ষ্য করো, আমি কি করব, 1 মোল সাবস্টেন্স নেব, 1 মোল দ্রাবক নেব, সেই 1 মোল দ্রাবকে কি করব, 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করব। এই যদি আমার ভলিউমেট্রিক ফ্লাস্ক হয়, ধরে নিলাম আমার এটা ভলিউমেট্রিক ফ্লাস্ক, তো এইখান পর্যন্ত ধরো 1 লিটার দাগ কাটা আছে, আমি 1 মোলার বানাচ্ছি, তাহলে এখানে 1 মোল পদার্থ আগে নিয়ে নিলাম, নিয়ে 1000 গ্রাম ওজন করা আছে এরকম দ্রাবককে, শুধু জলকে কি করব, কতটা জল ঢালবো, 1000 গ্রাম। 1000 গ্রাম যদি আমি জল ঢালি, তাহলে তার আয়তনটা 1 লিটারের থেকে বেশিও হতে পারে, 1 লিটারের থেকে কমও হতে পারে, সেটা ডিপেন্ড করছে আমি যে দ্রাবকটা ঢালছি তার ডেনসিটির উপর। তাই এখানে 1 লিটার পর্যন্ত হবে এমন কোনো কথা নাই, সেটা সমানও হতে পারে, নিচেও হতে পারে, বেশিও হতে পারে। কিন্তু যখন আমি মোলার বানিয়েছিলাম, তখন দ্রাবক প্লাস দ্রাবক মিলে টোটাল আয়তন কিন্তু 1 লিটার হয়েছে। এটাই এখানে গুরুত্বপূর্ণ ডিফারেন্স মোলারিটির সাথে মোলালিটি। তাহলে আমার 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোলার দ্রাবক থাকে, তাকে আমরা বলবো 1 মোলার সলিউশন। এবার বোঝা গেছে? তো আমি এবারে মোলালিটির যদি ইকুয়েশন দেখি, ধরো আমার W গ্রাম দ্রাবক আছে, ধরো W2 গ্রাম দ্রাবক আছে, W1 গ্রাম দ্রবণ, ঠিক আছে? তাহলে আমার এখানে ডেফিনেশনে কি বলা আছে, দ্রাবকের কথা বলা আছে। কত গ্রাম দ্রাবক, 1000 গ্রাম। আমি এখন তাহলে দ্রাবক বের করব, W1 গ্রাম দ্রবণ আছে, তাহলে দ্রাবক কত, দ্রাবক হচ্ছে আমার W2 মাইনাস W1। তাহলে W2 মাইনাস W1 গ্রাম দ্রাবকে দ্রাবক আছে কত, W2 মোল, ঠিক? তার আণবিক ওজন যদি m হয়, তাহলে আমরা বলতে পারবো W2/m মোল দ্রাবক আছে। তাহলে 1 গ্রাম দ্রাবকে থাকবে W2/m ইনটু W2 মাইনাস W1। যদি আমি 1000 গ্রাম দ্রাবকের কথা বলি, তাহলে ইনটু 1000। এটাই হচ্ছে মোলালিটি ইকুয়েশন। তাহলে মোলালিটি সমান W2 ডিভাইড বাই m ইনটু W2 মাইনাস W1 ইনটু 1000। দেখো এই ইকুয়েশনটায় আয়তন সংক্রান্ত কোনো পদ আছে, নেই। তাহলে উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হবে এমন কোনো টার্ম এখানে নেই। তাহলে উষ্ণতার পরিবর্তনে মোলালিটি কিন্তু পরিবর্তিত হবে না, কিন্তু মোলারিটি বা নরমালিটি সেগুলো উষ্ণতার পরিবর্তনে নরমালিটি এবং মোলারিটি পরিবর্তিত হতে পারতো, কারণ সেখানে আয়তন সংক্রান্ত পদ ছিল। এই গেল আমাদের মোলালিটি। এরপরে আছে গ্রাম প্রতি লিটার এককে মাত্রা। গ্রাম প্রতি লিটার এককে মাত্রা, গ্রাম প্রতি লিটার এককে মাত্রা বলতে 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকবে, সেটাই হচ্ছে গ্রাম প্রতি লিটার এককে মাত্রা। আমি টোটাল 1 লিটার দ্রবণ নিলাম, তাতে কত গ্রাম দ্রাবক থাকবে, সেটাই হচ্ছে গ্রাম প্রতি লিটার এককে মাত্রা।